এই হচ্ছে মধুর বাসাটা, দেখেন এই হচ্ছে বাসা, এইখানে হচ্ছে মধু, এই জায়গাটাতে। একতলা মধু সংগ্রহ করতে একটা মৌমাছির 400 ফুলে পড়া লাগে। 400 ফুলে পড়া লাগে। আর এই টোটাল সুন্দরবনে আমি একটা মোটামুটি ক্যালকুলেশন করছি যে শুধু কেওড়ার সিজনে 2500 লিটারের মতো মধু আমরা সংগ্রহ করি। যারা আমাদের মধু সংগ্রহ চলছে, সকাল থেকেই হেঁটে চলেছি বনের কিনারা থেকে গহীন বনে। গরম, মশা, শ্বাসমূল আর বাঘের ভয়, তবুও থামেনি আমাদের পথ চলা। হানি হান্টিং ইন সুন্দরবনস এই সিরিজের বিগত পর্বগুলোতে আপনারা দেখেছেন আমরা বেশ কয়েকটি মৌচাক থেকে মধু সংগ্রহ করেছি এবং সেই সংগ্রহ এখনো চলছে। কিন্তু এবার সুন্দরবন তার আরেকটা চেহারা দেখাতে চলেছে, এমন এক চেহারা যা অনেকেই এর আগে দেখেনি, আবার অনেকে দেখেও ফিরে আসতে পারেনি। দর্শক, আমাদের এই সিরিজের পূর্বের পর্বগুলো যারা দেখেছেন তাদের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। কিন্তু পূর্বের পর্বগুলো যারা এখনো দেখেননি, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন, কারণ এই গল্পটা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা অস্তিত্বের লড়াই, যে লড়াই শুরু হয়েছে আরো আগেই। এই পর্বে আপনি দেখতে চলেছেন সুন্দরবনের সবচেয়ে অজানা মুখ, যেখানে এক পা ভুল মানেই নিশ্চিত মৃত্যু, আর এক ফোঁটা সাহস মানেই বেঁচে ফেরা। চোখ রাখুন, কারণ শেষটা হতে চলেছে মনে গেঁথে রাখার মতন। হানি হান্টিং ইন সুন্দরবন সিরিজের শেষ পর্বে স্বাগতম সবাইকে। এই যে ঝোপ ঝাড় কত কিছুর ভিতরে, যাতে মানুষের বিষয়ে না পায় এই জায়গায় ওরা বানায় বাসা বানায়। এইয়া বিষয়া সাপের মধ্যে, হিয়ালের মধ্যে আপুর দিয়া ভিতর দিয়ে এই বাসা বাড়ি করতে হয়। বাসা পাইছেন ওই বাসা ওই দেখছেন মানুষের বাড়ি করতে পারে। কই কই ও সামনে যাবো, দেখবো। হ্যাঁ একটুখানি ও ওই লুপা লুপা, তা ততক্ষণ রেস্ট আছে আর কি। তো তাহলে একটু রেস্ট করি। পানি আছে, পানি আছে নি? ও হাতের ভিতরে মলম দিয়েছেন না, ঠান্ডা ঠান্ডা বয়, শিনশিন বয়, মলম দিছে। পানি ওই কামড় দিছে, ও তো গায়ে ছিল, হাতটা একটু খালিতে বাকি থাকে, এই জন্য। তো ঘুরতে ঘুরতে হয়রান, মধু খাইছি অনেক, পানি পাওয়া যায় না। পানি যা আনছিলাম শেষ আগেই, তো মুরব্বির কাছে অল্প একটু ছিল পানি। এখন এক ফোঁটা পানির দাম কয়েক লাখ টাকা। ভাই, হ্যাঁ ভাই, আমি সমস্ত দুনিয়ার সম্পদের মালিক। আপনি এখন এই এক ডক পানির জন্য আমি মারা যাইবেন, বিনিময়ে আমি সম্পদ আমার দেবেন। কোনটা করবেন, পানি নেবেন না সম্পদ দেবেন? পানি নেব। হ্যাঁ পানি নেব। তাহলে সম্পদের মূল্য বেশি না পানি, এক ডক পানির মূল্য বেশি? পানি মানুষ সম্পদের বেশি কে ছোটে? মানুষের সম্পদের পিছনে ছোটে। তাহলে এগুলো আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহর নিয়ামত। সামান্য এক ডক পানি আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, অনেক বিশাল নিয়ামত। তাহলে এই যে মধু, হ্যাঁ মধু, একতলা মধু সংগ্রহ করতে একটা মৌমাছির 400 ফুলে পড়া লাগে। 400 ফুলে পড়া লাগে। আর এই টোটাল সুন্দরবনে আমি একটা মোটামুটি ক্যালকুলেশন করছি যে শুধু কেওড়ার সিজনে 2500 লিটারের মতো মধু আমরা সংগ্রহ করি। যারা আপনারা এই সাইডে শরণখোলার এই রেঞ্জে যাচ্ছে, শরণখোলা 7 নম্বরের ভিতরে সরকারি এরিয়ার ভিতরে কমপক্ষে 2500 লিটার 3000 কেজির মতো হবে। তাহলে কত শ্রমিক আল্লাহ খাটাইতেছে মধু সংগ্রহ করতে। আল্লাহ তাআলার নিয়ামত, কোনো মানুষের পক্ষে মধু তৈরি করা সম্ভব না। তাহলে এই এত সুন্দর পিওর মধু আল্লাহ তাআলার নিয়ামত, এই মধু নিয়ে যদি মানুষ ভেজাল করে তো অনেক মানুষ করে। হ্যাঁ আল্লাহর নিয়ামত, এটা আসলে পিওর থাকাই উচিত। বাট যারা এটা নিয়ে হচ্ছে ব্যবসা করতে চায়, ভেজাল করতে চায়, নিয়ামতের কদর করেন, তাদের বিচার আল্লাহ করুক। আর এই যে আমার ভাইরা যারা এইভাবে হাড় ভাঙা পরিশ্রম করতেছে, আল্লাহ যেন তাদের এই পরিশ্রমের ফল দেয়। অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য। এবারে আমরা যাচ্ছি আরেকটা মধুর বাসা থেকে মৌ সংগ্রহের কাজে। কোন দিক দিয়ে বের হওয়া যাবে ভাই? বাসা একটা বাসা দেখা যায়, ওই দেখছেন মধু বাসা।
ঘরটা বানানো হয়েছে এবং জ্বালানো হয়েছে। আমাদের যে সরঞ্জাম লাগে মধু আহরণের সেগুলো সব নিয়ে আস্তে আস্তে একটু সাবধানে করে দিচ্ছি। উঠতেছে এবং বাসাটা খুবই কাছাকাছি। মৌ পোকাগুলো সব চলে যাচ্ছে। এইবার ধোয়াটা হয়েছে মানে একদম একটু দূরে সরাই দেবেন না ধোয়াটা। করতেছি দাঁড়ান, কাটেন। ভাইয়া দোয়াই যে কিছু দেই রে সই আবার আই পড়ছে। ধোয়া দেন ধোয়া দেন। না সমস্যা নেই। আমরা কাটতেছি। এই হচ্ছে মধুর বাসাটা, দেখেন এই হচ্ছে বাসা, এইখানে হচ্ছে মধু, এই জায়গাটা। এখানে কি ময়লা ভাই? এইটা হ্যাঁ না ভাই এইটা হইলে পাইলে ঢুকবার জন্য এইটাই করতেছি। আচ্ছা আচ্ছা, নাইলে পাইলে এটা না কাটলে হ্যাঁ, পাইলে সাপ্লাই কি পরে সব বাসাটা পরিচয় সম্ভাবনা আছে। এইটা থাকবে, এই অংশটা থেকে যাবে, আর এইটা হচ্ছে আমরা নিয়ে নেব। এই জায়গাটাতেই মধু আছে, এখানে 2 থেকে 2.5 কেজি এটা আলাদা করে দিছি মধু হবে। মধু সাথে আরে বাবা এটা পুরো পড়ি কথা বলছে কিসে ভাই? দাঁড়ান, খুব সিরিয়াস একটা মারাত্মক জিনিস। অনেকেই মধুর শাক কাটে আগুন দিয়ে এরকম ঘষা দেয়, লুবো দিয়ে। হ্যাঁ, লুবো দিয়ে ঘষা দিলে পোক মরে যাওয়ার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ও তো ক্ষতি হয়। ক্ষতি হয়, আমরা পোক পুড়ি না, পোক মারি না। দেন আমরা গাছের গোড়া কাটি না। কারণ এটা দিয়েই তো আমাদের জীবিকা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজন্য আমরা ধ্বংস করে দিলে তো শেষ। হ্যাঁ আমরা পাতিলটাকে সেট করলাম, এবারে কাটবো। কাটা হচ্ছে, এই মধুটা কেটে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন মধু পড়তেছে। বাহ, আল্লাহর নিয়ামত, নিয়ে নিলাম। এই হচ্ছে মধু, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত আমরা আহরণ করলাম। মুরব্বি কেমন হবে? খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। কতটুকু হবে? এটা 2.5 কেজি 2.5 কেজি হবে। 2 থেকে 2.5 কেজি হবে। মাশাআল্লাহ, কালারটা দেখুন না, একদম দারুণ দারুণ কালার। চলেন তাহলে আমরা এখান থেকে এক্সিট করি। যেদিক থেকে আসছে সেদিকেই তো নাকি? বলতাম না কিছু, ওই খালি আলদা, ওই আলদা ধরছে, একদম লিক লিকেই ধরছে আমাদেরকে। বসে বের হতে হবে, বের হতে হবে। আমার মোবাইলের উপরে কতগুলো মৌপোক যে এসে আক্রমণ করছে। মোবাইলের যদি জীবন থাকতো তাহলেও আপনাদেরকে বলতো যে রাসেল তুমি আমার কোথায় না আটকাই না, কোথায়। আপনারা যারা দেখতেছেন ভিডিও, মনের ভুলেও মানে যারা খুব বেশি সাহসী না, খুব বেশি এনার্জেটিক না, তাদের হচ্ছে একবেলা দুবেলা না খেলেই মাথা ঘুরায় না, শরীরে সমস্যা হয় না, তারা দিকে আসতে পারেন, তাছাড়া কেউ আসবে না। জীবন হাতে নিয়েই আসতে হয় এখানে, সত্যি। দর্শক, এই যে মধু, মাশাআল্লাহ আমরা মধু কেটে আনছি, দেখতে পাচ্ছেন মধু পড়তেছে, ভিতরে সব মৌ আর মৌ। চলেন আমরা হচ্ছে এখান থেকে মধুটা বের করি, দেখতে পাচ্ছেন এই
কি সুন্দর আল্লাহর নিয়ামত। হচ্ছে মুরব্বী, হইতেছে। জোরে স্যার ধরেন ধরেন। দর্শক, এই হচ্ছে দেখেন সেই মধু। নেন নেন নেন, আপনি কি করেন? এই হচ্ছে সেই মধু, টেস্ট করলাম। হ্যাঁ, একখান বাসা মাছ খুলে আছে দুখন না কই দুখন ওই পানি খেয়ে আবার করতে সেটি খাইলেন কষ্ট লেখা দেয়। আমরা এখান থেকে 2.5 থেকে 3 কেজি মতো মধু হবে নিয়ে নিচ্ছি পটে, পরে আবার এটাকে পিউরিফাই করা হবে আর কি, ফিল্টার করে তারপরে হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে। কি করবেন, এটা ভরবেন নাকি? দর্শক, আমরা বর্তমানে বনের ভিতরে ওয়েটিংয়ে আছি। আমাদের সাথে জাস্ট এই এক ভাই আছে, আমি আছি আর জসিম আছে, 3 জন। বাকি সবাই চলে গেছে এদিকে 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 মৌয়ের বাসার খোঁজে। সবাই খুঁজতেছে হন্যে হয়ে, কারণ তাদের এই যে অক্লান্ত পরিশ্রমের ফলটা তো বেসিক্যালি সেই মৌয়ের বাসা থেকেই আসবে। তো তারা খুঁজতেছে, তারা মৌয়ের বাসা পেলে আমাদেরকে সে এখান থেকে নিবে, যেহেতু আমরা একটু দুর্বল, তাদের মতো করে হাঁটতে পারি না তাদের সাথে, এই জন্য। আর এখন যেটা বিষয় সেটা হচ্ছে একটু ভয় আছি কারণ হচ্ছে এতক্ষণ মানুষ ছিল, এটা মোটামুটি শরীরে শক্তি ছিল, এখন মানুষজন কমে গেছে। তো বলা যায় না, আসলে ভাগ্য তো খারাপ হতে সময় লাগে না। আর আসছি তো মামাবাড়ি, তো মামাবাড়ি যেহেতু আসছি, আমরা চাই না, কোনোভাবেই চাই না যে মামার সাথে দেখা হোক, কিন্তু যদি হয়ে যায় তাহলে কি করবো মানে আমরা জানি না। এই যে আমরা দেখে আছি, দেখেন চারদিকে কি পরিমাণ ঘন বন, মানে এখান থেকে দৌড়ে পালাবারও জায়গা নেই। 3 জন আছি, মানে সব আল্লাহর হাতে, আল্লাহর রহমতে আছি ইনশাল্লাহ। কি হচ্ছে? কয়েল জ্বালাইতেছি। আমরা এখানে জাস্ট বসছি অল্প একটু সময়ের জন্য এখানে বসছি। তো এখানে যে বসছি, এখানে তো হচ্ছে বসার সাথে সাথে মশার আক্রমণ শুরু হয়ে গেছে, যে কারণে ওনাদের কাছে এই যে রেডিমেড কয়েল থাকে, এবং ওনার ইয়েটা দেখেন, এটা কি আলাদা করে দিচ্ছেন না আতা? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কয়েল, এই একটু একটু ছোটো ছোটো পিস থাকে, যেখানে বসে তখনই জ্বালাইয়া বসে, রেস্ট নেয়, আবার উঠে হাঁটা শুরু। হাঁটতে হাঁটতে তো দিন যায় না, হাঁটতে হাঁটতে দিন যায়, যখন রেস্ট নেওয়া লাগে এভাবে বসে আমরা রেস্ট নেই। কি খবর? লাগে কেমন? গরম লাগে। আমি তো অলরেডি শার্ট একটা একদম ভিজে চুপচুপ, সেটা চেঞ্জ করছি, এখন এই যে টি শার্ট গায়ে দিয়েছি, এটা ভিজে গেলে কি গায়ে দেবো জানি না, এই অবস্থা। আর জুতা তো দেখা গেছে আমরা তো এই যে প্লাস্টিকের জুতা নিয়ে এসেছি, এটা খুবই নর্মাল, মানে শ্বাসমূলের উপর দিয়ে হাঁটা যায় না এটা পায়ে দিয়ে, এই জুতো ফুটো হয়ে যায়। কিন্তু ওনাদের জুতোগুলো দেখেন, এটা হচ্ছে প্লাস্টিক এবং এটা অনেক শক্ত, তো এইটা ইউজ করা সেফ। বাট এইটা হচ্ছে গতকালকে আমরা এখানকার লোকাল বাজারে খুঁজছি, পাইনি, যে কারণে আমাদেরকে এই যে রেডিমেড জুতো নিয়ে আসতে হয়েছে। দর্শক, আমরা হচ্ছে এখন চেক করব মোম কিভাবে জ্বলে সেটা দেখব, যেহেতু আমরা এখানে বসে আছি, আসলে আমাদের তেমন কোনো কাজ নাই। আমাদের বহরের অন্য যারা আছে তারা হচ্ছে মধু কাটতেছে ওদিকে, আর এখন আমরা এই যে মোম, এর আগে যে মধু কাটছি, দেখে আমার দিকে আনেন, এদিকে আনেন, দেখেন এই হচ্ছে মোম, এই মোমটা দিয়েই হচ্ছে এর আগে আমরা ইয়া করে আনছি, মধু সংগ্রহ করছি, সেই মোম দেন, আগুন দেন, দেখা যাক আগুন জ্বলে কিনা। এমনি জ্বলবে না, এমনি গলবে আর কি, পানি থাকলে সরসর করতো। 2 নম্বরে সরসর করবে। ওটা কি মধু পড়তেছে নাকি? মোম পড়তেছে গললে। আচ্ছা,
কোনো আওয়াজ নেই। আর আমরা কিন্তু এখানে এই যে কয়েল জ্বালাইয়া সবাই বসে বসে গল্প করতেছি। আর আমাদের অর্ধেক মানুষ হচ্ছে তারা ওদিকে ভিতরে, জঙ্গলের ভিতরে, যে কারণে আর ওদিকে যাচ্ছি না। কি মোমো খাওয়া যায় না? চাবান মজা হয়েছে। ও ভিতরে মৌ আছে এখন? হ্যাঁ মৌটা খুব স্বাদ লাগে। আচ্ছা আচ্ছা, দেন তো, দেন দেন দেন। সবাই আবার খাইছেন না? এই যে সবাই দেন, সবাইকে দিন, সবাইকে। সবাই সামনেটা ফলাই দিবেন। ও তো চাব মোম। হ্যাঁ কি খাও? মধু। মধু? মধু সবাই খায়? মোম আছে না? মোম হ্যাঁ। মোম সবাই খাইতে মজা লাগে ভাই। আরে এদিকে চাইতে আসি আর খাইতে আসি। আচ্ছা, দেখেন কোন আমরা সময় কিন্তু- মামাই পরে। আমরা এক একজন এক এক দিকে। হ্যাঁ, উনি হচ্ছে খেয়াল রাখতেছে আমার পিছনে, আমি রাখতেছি এদিকে, আর ও রাখতেছে এদিকে। ঠিক আছে, মোটামুটি এইভাবে আসি। এই যে আমাদের ভাইজানরা আসলো। কয়টা কাটছেন আমাদের অনুপস্থিতিতে? দুইটা কাটছেন। দুইটা কেমন মধু হয়েছে? কেমন? দুইটাই ধরেন কেজি 10-এর মতন হচ্ছে। 10 কেজি হয়েছে না? তো এই যে এই এক কন্টেন, আর একটা কন্টেন কই দেখাইলেন? এই এক কন্টেন, এই 2 কন্টেন হচ্ছে ওনারা কাটছে। আমরা তখন ছিলাম সেই ফাঁকে, সেই সুযোগে ওনারা কেটে নিয়ে এসছে। মধুর বাসা কাটতে, মধু আহরণে আলাদা এক আনন্দ আছে, যে আনন্দের ভিতরে ডুবে যাচ্ছি আস্তে আস্তে করে। আজকে অলরেডি 4টা বাসা কাটছি, এখন হচ্ছে 5 নম্বর বাসায় আসছি। সামনেই একটা বড় সাইজের মধুর বাসা, মৌমাছি আছে কয়েক লাখ, মধু আহরণ হবে। দেখতে পাবেন, সবাই সাথেই থাকুন। এখন গাছে উঠবে। তো মুরব্বী আসবে না? এবং মধুর বাসাটা যদি আপনাদেরকে দেখে একটু আড়ালে, এই বেশ বড় সাইজের একটা বাসা, ধোয়া উঠছে, মৌমাছিগুলো কিভাবে ছুটছে দেখুন। আছে বোঝেন কি মৌ আছে? বাসাটা কাটা হয়েছে, 2বার কাটা হয়েছে। 2বার কাটছেন? বাসার সাইজ বেশ বড়। এই নিচের দিকটাতে হচ্ছে মধু থাকে। দেখি ভাই উঠুক, উনি আমাদেরকে আরো ভালো করে দেখাবে। কি পরিমাণে মৌপোক এখানে ছোটাছুটি করতেছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং এটা বেশ রিস্কি একটা কাজ। বেশি নাহলে কাটা লাগবে না, আবার নেমে যান। 2 দিন পরে কাটেন আবার। এক কেজি হয়ে যাবে, কাঁচাই কাঁচাই কাটবে। বাসা থাকবে না, থাক নাম 4টা থাকতে হবে। তার ওটাই এসে চলবে না। তো এখানে আসলে মৌ খুব বেশি একটা হয় না, যদিও বাসাটা অনেক বড় ছিল। ওনাদের কথা মতো ওনারা হচ্ছে বেশ কয়েকদিন আগে কাটছে এটা। জি ভাই? মধু যা হয়েছে, হ্যাঁ 1.5 কেজি মধু নামা যায়। হ্যাঁ কিন্তু 1.5 কেজি মধু নামাইতে হইলে হ্যাঁ। এই মধুর 4টা থাকবে না। আচ্ছা, ওরা অন্যত্র চলে যাবে আবার। 4টা পরে দিবে। হ্যাঁ চাকের ভিতরে হয়েছে, তাই আমরা এই ক্ষতিটা করি না। আচ্ছা, প্রয়োজনে ওনাদের এই বিষয়টা দেখলাম, লক্ষ্য করলাম বেশ ভালো একটা বিষয়, যে ওনারা মানে মৌ পোকে বা মৌমাছির ক্ষতি না করে মধু সংগ্রহের চেষ্টাটা সবসময় করে। এদিকে নিয়ে এসে না, আমার ধরছে। দর্শক, মানে আমার একদম লিকলিকেই ধরছে, যে কারণে কিন্তু এখন আমার উপরে এই ধোয়ার কুণ্ডলি মারা হয়েছে। এটা হচ্ছে কি পরিমাণে মানে মৌমাছি। এরা হচ্ছে জঙ্গলের যোদ্ধা। এই মৌমাছিগুলোই জঙ্গলের যোদ্ধা। এখান থেকে বের হয়ে গেছি, ধোঁয়ায় অবস্থা খারাপ। আজকে সেই সকাল 6টায় আমি হচ্ছে ওনাদের সাথে ওনাদের যে নৌকা, সেই নৌকায় উঠছে। আর এখন হচ্ছে বিকাল 4:30। মোটামুটি সারা দিন এই গহীন বনের ভিতরে, গরমের ভিতরে আছি, যে কারণে অবস্থা খুবই খারাপ। যাই হোক, মোটামুটি এই লাস্ট আমরা হচ্ছে একটা মৌচক থেকে আমরা মধু আনলাম, এবং সব হচ্ছে ওনাদের বোতলে ভরা হয়ে গেছে। ওনাদের বোতলে ভরা হয়ে গেলে সেটা ওনাদের পাতিলে থাকলে হচ্ছে আমাদের পাতিলে একটু আছে, এখনো দেখা যাচ্ছে কিনা, এই যে একটু আছে, এটা খাওয়া হবে। একদম অরিজিনাল সুন্দরবনের মধু, তাও নিজে সশরীরে থেকে আহরণ করে সেই মধু খাওয়া। টেস্ট করলাম, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। মধু তো মধুই, আল্লাহর দান, আল্লাহর নিজের
সৈনিকরা রাত দিন পরিশ্রম করে এই মধু জমা করে, আর সেই মধু হচ্ছে আমরা এসে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ। দর্শক, গহীন সুন্দরবন থেকে আপনাদের সাথে আছি আমি রাসেল হানাদার। সারাদিন আজকে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং আমাদের সাথে কিছু হানি হান্টার ছিল যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে আপনাদের জন্য গহীন সুন্দরবন থেকে বাঘের মুখ থেকে মধু সংগ্রহ করে। তো সেই জীবনের সেই যোদ্ধাদের সাথে আমরা জাস্ট একটু আলোচনা করব। আসলে তাদের এই মধু যে সংগ্রহ, এই বেসিস হচ্ছে একটু আলোচনা করব, বা ওনাদের কোনো কিছু বলার আছে কিনা, আমাদেরকে কোনো কিছু জানানোর আছে কিনা সেটাই জানার চেষ্টা করব। ওনারা আমার পিছনেই আছে, দেখতে পাচ্ছেন। এই যে ওনারা কিন্তু মানে সেই সকাল 6টার সময় ওনাদের যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হয়েছে। হয়তোবা ওনারা ফজরের আজানের দিকেই বের হয়েছে বাসা থেকে, যে যার মতো করে, এবং সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে হচ্ছে ওনারা এখানে কিছু মধু সংগ্রহ করেছে এবং সেই মধুগুলো এই কন্টেনারগুলোর ভিতরেই আছে। তো এখানে এই যে টোটাল যে বহর, ওনারা আছে 10 জন, এই 10 জন এবং আমরা আছি 2 জন, টোটাল 12 জন আমরা এখানে আছি। তো এখানকার যে গ্রুপ লিডার জনাব সোহেল ভাই, আমরা হচ্ছে প্রথমে একটু সোহেল ভাইয়ের সাথে কথা বলবো। সোহেল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজকে সারাদিন আপনার সাথে ছিলাম, আপনারা মধু সংগ্রহ করছেন, আমরা দেখলাম। যদিও আমরা আজকে একদিন আসছি মেহমান, আপনাদের আজকে আসছি, চলে যাব, বাট আপনাদের তো এই কাজ চলমান থাকে দিনের পর দিন, মাসের পর মাস। অবশ্যই থাকে। আপনারা এটা কিভাবে হ্যান্ডেল করেন, এত পরিশ্রম কিভাবে করেন, বা আপনাদের এই মধু সংগ্রহ বিষয়ে মানে কোনো এখানে মধু সংগ্রহ করতে এসে আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা? অবশ্যই। আসলে সুন্দরবন একটা বিশ্ববিখ্যাত সুন্দরবন, খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে যেমনিভাবে মনোমুগ্ধকর তেমনিভাবে ভয়ঙ্কর। এখানে সাপ থাকে, বানর থাকে, এবার বাঘ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার, যা অনেক বড়। হ্যাঁ, এর আক্রমণও খুব তীব্র আক্রমণ। তো এদের মাঝখান থেকে আমরা মধু সংগ্রহ করি, খুব প্রতিকূলের সাথে যুদ্ধ করি। তো শুধু আপনাদের জন্য, যে আজকাল আনাচে কানাচে শোনা যায় যে সঠিক কোনো পিওর মধু পাওয়া যায় না, সব জায়গায় ভেজাল, ডুপ্লিকেট। কিন্তু আমরা এটা প্রমাণ করতে চাই যে আসলে মধু তো মধুই। হ্যাঁ, মধু কোনো ভেজাল করার সিস্টেম নাই। তো মধু এই রকমের হইতে পারে, যে কোনো ফুলের মধু হইতে পারে, কিন্তু পিওর। কিন্তু যদি কোনো ব্যক্তি যদি এর ভিতরে কোনো কিছু মিক্স করে, সেটাই ডুপ্লিকেট। তো ইনশাল্লাহ আমরা প্রায় আমার এই দুলাভাই আছে, উনি প্রায় 30 বছর ধরে এই কাজের সাথে যুক্ত, আমি প্রায় 10 বছর ধরে। কিন্তু আমাদের সুনাম আছে, আমরা অনেক সুনাম অর্জন করছি। আমরা সরকারি পারমিশন নিয়ে এখানে আসি, আমাদের কাছে পারমিশন আছে। তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে জানাইবেন। রাসেল ভাই আছে, রাসেল ভাইকে জানাইবেন, আমাদের কাছে পিওর মধু আছে, পাই যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনারা এই যে সুন্দরবনে মধু সংগ্রহ করেন, আসলে এই সুন্দরবন তো একটা রেস্ট্রিক্টেড এরিয়া, মানে জনসাধারণের এখানে হচ্ছে ঢুকতে হলে সরকারি পারমিশনের ব্যাপার আছে, আরও বেশ কিছু ব্যাপার আছে। সিজনের একটা নির্দিষ্ট সময় এখানে মানুষ বা টুরিস্ট ঢুকতে পারে। ইভেন যারা কাঁকড়া শিকার করে, মাছ ধরে, মধু সংগ্রহ করে, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা রুলস আছে, সরকারি নিয়ম আছে। তো জানতে চাই যে আপনাদের কাছে আসলে আপনারা এই যে প্রসেসটা কিভাবে আপনাদের শুরু হয়? সরকার এই সিজনের সময় গ্রীষ্ম মৌসুমে একটা টাইম আছে, ওই টাইম অনুযায়ী এটা সরকারিভাবে একটা পাস দেয়। একটা পাস দেয়, তো ওই পাস একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, ওই ভিতরে পাস করতে হয়। তো আমরা পাস করে নিচ্ছি, আমরা পাস করে নিয়ে আসছি, আমাদের কাছে পাস আছে, পাস পারমিট আছে, অনুমতি আছে সরকারি। তো আমরা অবৈধ পন্থায় সুন্দরবনে প্রবেশ করি না। এই দেখেন আমাদের পাস, এটা হচ্ছে আপনাদের পাস। ওকে, সরকারি রয়্যাল। আমরা 10 জন আছি, 10 জনের সকলেই জায়গায় তালিকাভুক্ত করা আছে নাম, কোনো অসুবিধা নাই। সরকারের মানে ওয়েবসাইটে বা ওনার কাছেও তো এই আপনাদের লিস্ট আছে? হ্যাঁ, কপি আছে। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। অনেকে তো এখানে মানে আমরা যতটুকু জানি যে চুরি করে বা অবৈধভাবে আইসেও মধু সংগ্রহ করে, বা অনেকে আবার মানে আমরা এমনও শুনেছি সুন্দরবনের ভিতরে হচ্ছে আপনার এই যে চিনি, তারপর অন্যান্য র মেটেরিয়ালস নিয়ে আসে এখানে, এসে তারপরে মধু বানায়, তারপরে নিয়ে সুন্দরবনের মধু বলে বিক্রি করে, এরকমের অনেক কিছু আমরা শুনছি। আসলে এটা কতটা সত্য, বা এই সম্পর্কে আপনারা কোনো কিছু জানেন কি? অবশ্যই আমি এসবের কিছু বলতে চাই। আসলে আপনি তো সারাদিন আমাদের সাথে ছিলেন, প্রথম কথা বলছেন যে অবৈধভাবে কেউ চুরি করে কিনা। হ্যাঁ, অবশ্যই অবৈধভাবে চুরি করে, অনেকেই অবৈধভাবে চুরি করে। এই জন্য ফরেস্ট আছে, কোস্টগার্ড আছে, পুলিশ আছে, তারা আপ্রাণ চেষ্টা করতে আছে তাদেরকে ধরার জন্য। অলরেডি আজকে শুনছি যে অনেক কিছু অবৈধ লোকও ধরছেও তারা। হ্যাঁ, কিন্তু আর এই মধুর ব্যাপারে পিওর কিনা, কেউ সিনেরি আসে কিনা, আপনি সারাদিন ছিলেন, দেখছেন যে যদি কোনো ব্যক্তি মধুতে ডুপ্লিকেট ভেজাল করতে চায়,
তাহলে সর্বপ্রথম দোকানে যাইতে হইবে, চিনি কিনতে হইবে, পানি আনতে হইবে, তারপর বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে ডুপ্লিকেট করতে হইবে। এই যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতরে যদি আমরা সুন্দরবনের ভিতরে ঘোরাঘুরি করি, মধু সংগ্রহের উদ্দেশ্যে ঘোরাঘুরি করি, তো এর দ্বিগুণ মধু আমরা পাইতে পারি, সংগ্রহ করা যায়, দ্বিগুণ সংগ্রহ করা যায়। তো এজন্য যদি কোনো মানুষ যদি এরপরেও যদি কেউ ডুপ্লিকেট করে সেটা হলে প্রকৃতপক্ষে মঙ্গল না, ঠিক আছে? আর আমাদের ওরকম সুযোগ নেই, প্রকৃতপক্ষে মঙ্গল না। আর আমাদের সাথে যে সমস্ত লোক আছে প্রত্যেকটা ব্যক্তি দিনদার ব্যক্তি। আমাদের কাছে মধু পাইবেন একেবারে 100% পিওর। আমরা যখন এই পাত্রের ভিতরে মধু রাখি তখন এই পাত্রের ভিতরে পানি আছে কিনা ওই পাত্রটারে তারপরে ঢাকাই নি, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিই যেন কোনো প্রকার না থাকে। যখন মধুটা নিংড়াই তখন ওইখান সবাই হাত পরিষ্কার করে লই। আমরা বলি যে যদি এক ফোঁটা পানি অথবা কোনো ময়লা থাকে আল্লাহ বিচার করবে, এরকম কথা আমরা বলি। আচ্ছা, তো দর্শক আমাদের ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন। তো অবশ্যই আশা করেন যে আমাদের কাছে 100% পিওর মধু পাইবেন ইনশাআল্লাহ। আপনারা আজকে এই যে মধু মানে আহরণ করলেন, এখানে সর্বমোট কি পরিমাণ মধু হতে পারে আজকে আপনাদের 10 জনের পরিশ্রমের ফল কি পরিমাণ? আনুমানিক 30 কেজির মতো। 30 কেজির মতো, একটু কম বেশি হতে পারে আর কি। ওকে, এটা তো আপনারা এই যে মধু যা পেয়েছেন সবাই মিলে, মানে এটা কি দিন শেষে কি আপনারা মানে খুশি কিনা? আলহামদুলিল্লাহ, সবাই খুশি? জোরে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আমাদের মধু সংগ্রহ শেষ, এবারে আমরা চলে যাবো বোটের দিকে। কতক্ষণ লাগবে বের হইতে এখন এখান থেকে? এই ছিল হানি হান্টিং ইন সুন্দরবনস 2025 সিরিজের শেষ অধ্যায়। একটা ভয়ঙ্কর, রোমাঞ্চকর আর শিক্ষা ভরা যাত্রা। অদম্য সাহস, উদ্যম আর সীমাহীন কষ্ট নিয়েই আমাদের টিম সুন্দরবনের গভীরে পা দিয়েছি। মোগলদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অধ্যায় খুব কাছ থেকে দেখেছি। এই যাত্রা ছিল শুধু একটি ভিডিও সিরিজ না, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় রিস্ক নিয়ে করা এক সত্যিকারের অভিযান। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন যেন এমন আরও বাস্তব, আরও সাহসী কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। মোগলদের জন্য দোয়া করবেন যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের ঘরে পৌঁছে দেয় খাঁটি মধু। আর হ্যাঁ, এই খাঁটি মধুই এখন পাওয়া যাচ্ছে ফিশ ভ্যালিতে। বিশ্বাস করুন, এটাই সুন্দরবনের প্রকৃত স্বাদ। দিন শেষে আমাদের কুদ্দুস রেজা ভাই তার বোট নিয়ে এলেন, আলোর দিকে ফেরার পথটা তিনিই দেখিয়ে দিলেন। কুদ্দুস রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমি আশা করি ভবিষ্যতেও আপনারা আমার সাথেই থাকবেন, কারণ সুন্দরবনের গল্প এখনো শেষ হয়নি, শুধু বিরতি নিয়েছি। দেখা হবে আবার নতুন সিরিজে। আল্লাহ হাফেজ।